রংপুর অঞ্চল আছে, আমাদের রংপুর অঞ্চল আমরা বরাবরের মতো অবহেলিত। এই রংপুর অঞ্চল নিয়ে এই বাজেটের মধ্যে তেমন কোনো সুখকর বিষয় নাই। বরং আমি দেখলাম যে আমাদের রংপুর অঞ্চলে হাটিকমরুল এলাকা রংপুরের যে মহাসড়ক যেটা ছিল সেখানে যে বরাদ্দটা দেওয়া হয়েছিল গত বছর, তার তুলনায় এবছর আরো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, বরাদ্দ সেখানে হ্রাস করা হয়েছে। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটার আলোচনা এখনো পর্যন্ত এই বাজেটের মধ্যে কোথাও কোনোভাবেই প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে নাই। আমরা চাই আমাদের রংপুর অঞ্চলে আমরা দীর্ঘ সময় ধরে বৈষম্যের শিকার হয়ে আছি, আমাদের উন্নয়ন বরাদ্দ এত কম গোটা রংপুর বিভাগের জন্য, এটা মাত্র 1% পর্যবেসিত হয় প্রায় বছরগুলোতে। আমরা চাই যে আমাদের উন্নয়ন বরাদ্দগুলো বৃদ্ধি করা হোক, রংপুর অঞ্চল অবহেলিত অঞ্চল, সেই অঞ্চলটা সামনের দিকে এগিয়ে যাক। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এসেছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার যখন বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে 234 পৃষ্ঠার বক্তব্যের মধ্যে একেবারে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যেই তিনি বলেছিলেন যে এই অর্থনৈতিক যে বিপর্যয় চলছে, সোশ্যাল ফ্যাব্রিকের যে ক্ষতিটা হয়েছে, এখান থেকে যদি আমরা পুষিয়ে উঠতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাজনৈতিক সংস্কার করতে হবে। কিন্তু মাননীয় স্পিকার, সেই রাজনৈতিক সংস্কার কি আমরা সরকারি দলের মধ্যে দেখতে পাই? মাননীয় স্পিকার, জনগণ গণভোটের রায় দিল, জনগণ এখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য রায় দিল, এখনো পর্যন্ত সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বলছে না। জনগণ স্বাধীন বিচার বিভাগের জন্য রায় দিয়েছে, এখনো পর্যন্ত সরকার দল সেটার ব্যাপারে কিছু বলছে না। আমরা যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, সংস্কার যদি বাস্তবায়ন করতে না পারি, IMF এর কাছ থেকে আমাদের অর্থমন্ত্রীকে যেমন করে ফিরে আসতে হয়েছিল, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে বিরোধী দল সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে। মাননীয় স্পিকার, অতএব আমরা সরকারের কাছে দাবি জানাবো, বাজেট বাস্তবায়ন করার সময় অবশ্যই জনগণের যে রায়, গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে তার মধ্য দিয়েই সঠিক পর্যালোচনার ভিত্তিতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই আহ্বান রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।